আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা বলেছেন, নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত পরাজয় চাপিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো বিদেশি চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না। শনিবার তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সম্প্রতি নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেকে স্মরণ করেন। তিনি বলেন, নাসিরজাদে ছিলেন ইরানের পঞ্চম শহীদ প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে চামরান, নামজু, ফাকুরি ও শামখানিও দায়িত্ব পালনকালে শহীদ হন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে শোকবার্তা পাঠানো দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। ইরানে 22 আগস্ট জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস হিসেবে পালিত হয়। মন্ত্রী বলেন, এই দিনটি শুধু প্রতীকী নয়, বরং নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের বিদেশি চাপ মোকাবেলা করে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের অবদানের স্বীকৃতি। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার শত্রুপক্ষের দাবি সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন লাইন সচল রেখেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও নতুন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে যুক্ত করা হয়েছে এবং এই প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও ইরানের প্রতিরক্ষা শিল্প সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে সক্ষম হয়েছে। তার মতে, আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতাই ইরানের প্রতিরোধ ও জাতীয় স্বাধীনতার অন্যতম প্রধান ভিত্তি। লেবাননে নতুন কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করা হলে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি। শনিবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাত দিয়ে তথ্য জানা গেছে। কোমাতির এই সতর্ক বার্তা এমন সময় এলো যখন দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে লেবানন সরকার রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোমাতি বলেন, হিজবুল্লাহ ধৈর্যের নীতি অনুসরণ করছে এবং দখলদারিত্বের অবসান ঘটাতে চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে সুযোগ দিয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইসরায়েলি আগ্রাসনের জবাব না দেয়ায় প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, কোনো ইসরায়েলি আগ্রাসনের জবাব না দেয়া মানে এই নয় যে প্রতিরোধ দুর্বল বা অক্ষম, বরং হিজবুল্লাহ এখনও শক্তিশালী রয়েছে বলেও দাবি করেন তিনি। কোমাতি আরও সতর্ক করে বলেন, ইসরায়েল নতুন করে লেবাননের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করলে মাঠের পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তার জবাব দেওয়া হবে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইরানি যোদ্ধারা অবস্থান করছে এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন। গত 2 মার্চ ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তিটির আইনি অবস্থান এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র কম খরচে স্থল ও সমুদ্র ভিত্তিক নির্ভুল হামলার সক্ষমতা বাড়াতে নতুন ধরনের কন্টেইনার ভিত্তিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অফ ওয়ার 19 আগস্ট নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে একটি লো কস্ট কন্টেইনারাইজড মিসাইল বা LCCM এর লাইভ ফায়ার পরীক্ষা সম্পন্ন করে। এর মাধ্যমে প্রকল্পটি প্রাথমিক অধিগ্রহণ পরিকল্পনা থেকে সরে বাস্তব অপারেশনাল পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। জেরেক্স 26.3 পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উৎক্ষেপণ চালানো হয়। LCCM কর্মসূচির মূল লক্ষ্য হল এমন কন্টেইনার ভিত্তিক অস্ত্র তৈরি করা যা স্থল ও নৌ দুই ধরনের লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পারবে। যুক্তরাষ্ট্র 2027 সাল থেকে প্রায় 10,000 কম খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে। এর মাধ্যমে দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে দ্রুত অস্ত্র মোতায়েনের সুযোগ তৈরি হবে। রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি নতুন 11C বা KN-30 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেয়েছে বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। 20 আগস্টের এই তথ্য অনুযায়ী পশ্চিম রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে 6টি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL মোতায়েনের প্রস্তুতি চলছে। এর ফলে ইউক্রেনের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য রাশিয়ার হাতে নতুন একটি ব্যালিস্টিক সক্ষমতা যুক্ত হল। প্রতিবেদন অনুযায়ী প্রায় 90 জন উত্তর কোরিয়া
কোরীয় সেনা সদস্য রাশিয়ার 112তম গার্ডস মিসাইল ব্রিগেডের সঙ্গে কাজ করবে। সম্ভাব্য 120টি ক্ষেপণাস্ত্রের মজুদ 6টি লঞ্চের মাধ্যমে পরিচালিত হতে পারে। প্রতিটি টিইএল এ সাধারণত 2টি ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব, ফলে একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি হতে পারে। KN-30 আকারে KN-23 এর চেয়ে বড়। এর দৈর্ঘ্য প্রায় 10.1 থেকে 10.2 মিটার এবং ব্যাস 1.26 মিটার। এর সম্ভাব্য পাল্লা 600 থেকে 900 কিলোমিটার এবং উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এতে সর্বোচ্চ 2500 কেজি ওয়ারহেড বহন করা সম্ভব। রাশিয়া উত্তর কোরিয়ার KN-23 ও KN-24 ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। নতুন KN-30 যুক্ত হলে রাশিয়া ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরতা কিছুটা কমিয়ে একই সঙ্গে আরও বড় ব্যালিস্টিক হামলার সক্ষমতা অর্জন করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান FNSS উন্মোচন করেছে নতুন চালকহীন উভচর যুদ্ধযান ইউমাভ, যা আইজাহা নামেও পরিচিত। 20 আগস্ট টেকনোফেস্ট মাভিবাতান 2026-এ কোজায়েলির গোলকুক নেভালি শিপইয়ার্ডে যানটি প্রদর্শন করা হয়। 8 টন ওজনের 4x4 এই প্ল্যাটফর্মটি মূলত তুরস্কের মানব চালিত মাভ জাহা উভচর বাহিনীর সামনে থেকে কাজ করার জন্য তৈরি। ইউমাভ এর প্রধান লক্ষ্য হল সমুদ্র সৈকতে অবতরণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাথমিক পর্যায়ে মানুষের পরিবর্তে চালকহীন যান ব্যবহার করা, মাইন শনাক্ত ও অপসারণ, বাধা পরিষ্কার, শত্রুর অবস্থান শনাক্ত, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রতিরোধ, পথ চিহ্নিতকরণ এবং সরাসরি গোলাবর্ষণের মতো কাজে এটি ব্যবহৃত হতে পারে। ফলে শত্রুর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, মাইনফিল্ড ও অন্যান্য প্রতিরোধের মুখে প্রথম সারির মানব ক্ষয় কমানোর সুযোগ তৈরি হবে। যানটিতে রয়েছে 300 হর্স পাওয়ার ইঞ্জিন। এর সর্বোচ্চ স্থলগতি ঘন্টায় 70 কিলোমিটার এবং পানিতে 7 নট। এই গতি মানবচালিত মাভ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই চেসিসে 10 ধরনের মিশন মডিউল সংযোজন করা যায়। এর মধ্যে রয়েছে ফায়ার সাপোর্ট, মাইন ক্লিয়ারেন্স, কমব্যাট ইঞ্জিনিয়ারিং, রিকগনিশনস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, কাউন্টার ড্রোন, ডিসেপশন, নেভিগেশন, লজিস্টিক্স এবং ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন। নিয়ন্ত্রণ ব্যবস্থা রিমোট, স্বয়ংক্রিয় কিংবা হাইব্রিড হতে পারে। সরাসরি যোগাযোগের পরিসর প্রায় 3 কিলোমিটার, আর ইউএভি রিলে ব্যবহারে তা আরও বাড়ানো সম্ভব। উভচর অভিযানে প্রথম সারির ঝুঁকিপূর্ণ কাজগুলো চালকহীন প্ল্যাটফর্মে স্থানান্তরের মাধ্যমে তুরস্কের ভবিষ্যৎ অ্যাম্ফিবিয়াস যুদ্ধ কৌশলে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।